নেক্সট টাইম চুল কাটবো না আর। ঠিক আছে ভাই, কাটবো না। আর বাল? দরকার হলে আপনার বাল কেটে দিব, তবুও আমি কাটবো না, পাক্কা প্রমিস। কি জঘন্য মুখের ভাষা। আধার নাক মুকুসকে বিনুনি ছেড়ে দিল। স্যারের হাত থেকে মুক্তি পেয়ে আলো দৌড় দিল সিঁড়ি বেয়ে। নিচে নামতে নামতে পিছনে তাকে দাঁত কেলিয়ে উচ্চস্বরে বলল, জঘন্য নয়, বলুন মধু মধু। বাড়িতে ফিরে এসে ফ্রেশ হয়ে দাদাজানের সাথে খাওয়া দাওয়া করে লম্বা একটা ঘুম দিয়েছে আলো। এক ঘুমেই দুপুর। বিকেল পার করে সন্ধ্যার দিকে ওঠে। বিছানা ছেড়ে ঘুমো ঘুমো চোখে ঢুলতে ঢুলতে ওয়াশরুমের দিকে যায়। দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই ভরকে যায়। এক হাতে দেওয়ালে ভর দিয়ে মাথা নিচু করে শাওয়ারের নিচে দাঁড়িয়েছে আদার স্যার। কোমরে শুধু ঢিলে করে রাখা তোয়ালে, যেটা যে কোনো সময় খুলে যেতে পারে। গৌরবর্ণের সুঠামদের প্রতিটি মাংসপেশি খাস দিয়ে পানি গড়িয়ে পড়ছে। মানুষটা বাম হাতে নিজের মাথার চুলগুলো উপরে তুলে দিচ্ছে। আলো লাজ লজ্জার মাথা খেয়ে ফ্যাল ফ্যাল করে মানুষটার গোসল করা দেখছে। এর আগেও অনেকবার লোকটার উদম শরীরে দেখেছে, এমনকি ওই শরীরের মাঝে থেকেছেও, কিন্তু আজ কেন জানি মানুষটাকে ভীষণ অন্যরকম লাগছে। এর আগেও অনেকবার লোকটার উদম শরীরে দেখেছে, এমনকি ওই শরীরের মাঝে থেকেছেও, কিন্তু আজ কেন জানি মানুষটাকে ভীষণ অন্যরকম লাগছে। এ কদিনে কি লোকটার সৌন্দর্য বাড়লো, নাকি সে আজকাল চোখে বেশিই দেখছে? আর শরীর ছুঁয়ে হট শাওয়ার নেওয়ার সময় কারো অস্তিত্ব অনুভব করলো। সে তড়া করে ঘাড় ঘুরিয়ে ডান পাশে তাকিয়ে দেখে বড় বড় চোখে তাকিয়ে আছে। আদার কপাল কুঁচকে মেয়েটার পায়ের দিকে তাকায়। নূপুর জোড়া নেই। এই জন্যই সে প্রথমে বুঝতে পারেনি মেয়েটা এখানে এসেছে। আদার ভেজা দৃষ্টি তুলে আলোর ফোলা ফোলা চেহারা দিকে তাকায়। দেখেই বোঝা যাচ্ছে ঘুম থেকে উঠে এসেছে। আদার তপ্ত শ্বাস ছাড়ল। এই নির্লজ্জ মেয়েটার জন্য এখন ওয়াশরুমের দরজা খুলে রাখাটাই লিখছে। ভাগ্যিস তোয়ালে পড়েছিল, নয়তো আজ ওর এক বিচ্ছু মেয়ের সামনে তার মানিজ্যতের ইন্নালিল্লাহ হয়ে যেত। কিছুক্ষণ চুপ থেকে সোজা হয়ে দাঁড়িয়ে হাতের আজরায় পানি নিয়ে অদূরে দাঁড়িয়ে থাকা রমণীর মুখের উপর ছুঁড়ে মারল। আচমকা আক্রমণের আলো হকচকিয়ে উঠে চোখ মুখ খিচে বন্ধ করলো। তড়িঘড়ি করে দুজনের চেহারায় পানি মুছে খেকে উঠল। এই, আপনি আমার মুখে পানি ছুঁড়লেন কেন? বের হয় এখান থেকে, নির্লজ্জ মেয়ে। সেটা ভালো করে বলতেই তো হতো, এইভাবে ভিজিয়ে দিলেন কেন? একটু ভিজিয়েছি, বেশি কথা বলে পুরোটাই ভিজিয়ে দেব। আমি আপনাকে সমুদ্রের পানিতে ফেলে দেব। কথা বলে আলো বেরিয়ে গেল। আদার এগিয়ে এসে ধরম করে দরজা লাগিয়ে দিল, নয়তো এই অশুভ মেয়েটা আবার চলে আসতে পারে। সকাল হাতে ভার্সিটির গেট দিয়ে ঢুকে সর্বপ্রথম চোখে পড়ল এক বাসন্তী রঙের মেলা। চকচকে রোদের সভায় সে নিজের মতো করে। ছেলেদের পরনে হলুদ কমলা রঙের পাঞ্জাবি, আর মেয়েরা কেউ গাঢ় হলুদ, কেউ বা কাঁচা হলুদ রঙের শাড়ি পরেছে। বেশিরভাগের মাথায় গোজা তাজা গাঁদা ফুলের টায়রা, কপালে বড় একটা টিপ। ক্যাম্পাসের প্রতিটি কোণে আজ নতুন রঙে সেজেছে। রোদের তেজ থাকলেও বসন্তের দক্ষিণা বাতাস সেই উৎপাতকে স্নান করে দিয়ে এক অন্য রকমের সতেজতা বিলিয়ে দিয়েছে। আহা, আজ এই বসন্তের কত ফুল ফোটে, কত পাখি গায়। হলুদ সজ্জিত স্টেজে একদল মেয়ে হলুদ শাড়ি আর পায়ের নুপুর পরে তাল মেয়ে নাচতে শুরু করলো। আলো, তাবান্না, ফারহা ভিন্ন পোজে ছবি তুলে গল্প হাসাহাসি করছে। তাদের তিনজনের পরনে সেম ডিজাইনের সেম কাঁচা হলুদের শাড়ি। বাঙালিয়ানার মতো শাড়ি পরেছে, কারণ তারা আজ নৃত্য প্রদর্শন করবে। একসাথে চার বান্ধবীর নাচার প্ল্যান থাকলেও শালু গতকালকের ঘটনার জন্য লজ্জায় আসেনি। এরা ওই হার্টলেস স্যারের সামনে পড়তে চায় না। আলো হালকা পাতলা সেজেছে, লম্বা চুলে রূপাঞ্জের সে ফুলের সাহায্যে বানানো বিনুনি হওয়া হেয়ার স্টাইলে। কোমরে উকি দিতে চমৎকার একটি কোমরবন্দি, দু হাতে ভর্তি রেশমি গাজরা চুড়ি। সে গত বছর গান গেয়েছিল আর এই বছর নৃত্য করবে। একটা বান্ধবীদের সাথে অনেক আগে প্ল্যান করে রেখেছিল। সে আজ ভীষণ খুশি। এই চল চল, এখন আমাদের নাম ডাকবে। তাবান্না স্টেজের দিকে ইশারা করে বলো। সেখানে একজন রমণী গান গাইছে। সিরিয়াস অনুযায়ী এখন পালা, কিন্তু আলো আশেপাশে উকিঝুঁকি মেরে কাউকে একটা খুঁজছে। মানুষটা আজ সকাল সকাল ভার্সিটিতে এসেছে, ফলস্বরূপ সকালে দেখা হয়নি। এক বাড়িতে থাকলেও লোকটা কখন হুটহাট করে চলে যায় আবার আসে সেটা বুঝতে পারে না। বান্ধবীকে কাউকে খুঁজতে পেয়ে ফাড়া কপাল কুঁচকে জানতে চাইলো, কাকে খুঁজছিস? আলো চমকে উঠে সামনে তাকে আমতা আমতা করে বলল, না মানে নির্ঝর আর মারুফ কই? ওদের তো দেখছি না। একজন সিনিয়র ভাইদের সাথে কাজে ব্যস্ত, আর একজন নিজের গার্লফ্রেন্ডকে সময় দিতে ব্যস্ত। ওহ। আলু আর কিছু না বলে গুটি গুটি পায়ে বান্ধবীদের সাথে হাঁটতে শুরু করলো।
হঠাৎ কিছু একটা ভেবে পিছনে ফিরে পাঁচতলা দৃষ্টি নিক্ষেপ করলে। ঠিক তখনই ওখান থেকে একটা মানবের ছায়া সরে গেল। আলো উকি দিয়েও কাউকে দেখতে না পেয়ে তপ্ত শ্বাস ফেলে স্টেজের দিকে চলে গেল। কিছুক্ষণের মধ্যে তাদের নাম ডাকা হলেও অপ্রত্যাশিতভাবে আলোকে ডাকা হলো না। শুধু ফারাহ ও তামান্নার নাম ম্যাম নিয়েছেন। এটা কি হলো? তোর নাম কই? বাকিদের সাথে আরও বেশ অবাক হলো, কারণ গতকাল ভার্সিটি থেকে ফেরার আগে তিনজন মিলে সিনিয়রদের কাছে নিজেদের নাম লিখেছিল। তাহলে এখন তার নাম হুট করে কোথায় গায়েব হয়ে গেল? অন্যদিকে ম্যাম বারবার তাদের দুজনকে ডাকছে। ফারহা তাবান্না নিজেদের মুখ চাওয়াচাওয়ি করছে, কারণ এটা নিয়ে সব থেকে বেশি এক্সাইটেড আলোই ছিল। অথচ শেষে এসে কি না মেয়েটার নামই কেটে দেওয়া হয়েছে। ফারু, ম্যামকে গিয়ে বল আমরা নাচবো না। তাবান্নার কথা শুনে আলো হাসার চেষ্টা করে বলল, নাচবি না কেন? যা তোরা নাচ, নয়তো এটা খারাপ দেখাবে। কিন্তু তুই? পরের বার ইনশাল্লাহ। একথা বলে আলো উল্টো ঘুরে দ্রুত পায়ে চলে গেল। তার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। বুঝতে পারছে না তার নাম কে সরিয়ে দিল, আর কেই বা এমনটা করলো। উফ, তুমি আর ভালো হলে না বেয়াদব। আদা দাঁতে দাঁত চেপে বলে উঠল। আলো জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে সামলিয়ে চট করে স্যারের শার্ট ছেড়ে দিল। আধার এক পলক নিজের দিকে তাকায়। মেয়েটা তার শার্টে দুটো বুতাম ছিঁড়ে ফেলেছে। সেটা খেয়াল করে আলো রিনরিনিয়ে বলল, সরি, আমি ইচ্ছে করে এমনটা করিনি। শাড়ির সাথে উঁচু জুতা পরছিলে আলো অন্যমনস্ক হয়ে সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে উপরে যাচ্ছিল। তখনই শাড়ির সাথে জুতা বেঁধে হুমড়ি খেয়ে সামনে পড়ে। হাতের সামনে যা পেয়েছে ওটাকে আঁকড়ে ধরে নিজেকে পড়া থেকে বাঁচিয়েছে। নয়তো আজ তার সুন্দর থোবড়াটা বিগড়ে যেত। চোখ থাকতে যদি কানার মতো চলাফেরা করো তাহলে এটাকে দান করে দাও, অন্য কারো কাজে আসবে। আমি না হয় কানা, কিন্তু আপনি আপনি তো চোখে বেশি দেখেন। তাহলে এইভাবে মাঝপথে খাম্বার মতো দাঁড়িয়েছিলেন কেন? আমি কোথায় দাঁড়িয়ে থাকবো নাকি শুয়ে থাকবো সেটা একান্তই আমার ব্যাপার। আমার দুটো বোতামই তো ছিঁড়েছে, পুরো শার্ট তো আর ছিঁড়ে ফেলেনি। আপনি এমন করছেন কেন? বাড়িতে ফিরেছিলাম না দেখে দেব, তবুও আমার মাথা খেয়েন না, এমনিতেই মন ভালো নেই। আধার প্যান্টের পকেটে দুহাত গুজে এক ভুঁড়ো উছিয়ে জিজ্ঞেস করলো, কেন ছ্যাঁকা খেয়েছো? ছ্যাঁকা খেলে হয়তো তো খারাপ লাগতো না যতটা এখন লাগছে। জানেন স্যার, আমি না আজ বান্ধবীদের সাথে বসন্তের লাগে নাচতে চেয়েছিলাম, কিন্তু কোন খচ্চর ব্যক্তি আমার নাম কেটে দিয়েছে। তো স্যাট, বাট যা হয় ভালোর জন্যই হয়। মানে কি বলতে চাচ্ছেন? এটাই যে অমন বাদুর মতো লাফালাফি করে শুধু শুধু নিজেকে সবার সামনে হাসি পাত্র বানাতে। মূর্তি আলো ভীষণ রেগে গেল। সে তেড়ে এসে দু শার্টের কলার খামচে ধরে দাঁতের দাঁত পিষে আওড়ালো, আমি যদি বাদর হই তাহলে আপনি আপনি একটা আস্ত জলহস্তি। আদার মেয়েটার মুখের সামনে ঝুঁকলো। তীক্ষ্ণ চোখে পুরো চেহারাটা খুঁটে খুঁটে দেখতে দেখতে এক সময় তার নজর গিয়ে আটকায় ঠোঁটের বাম দিকে নিচে থাকা ছোট্ট কালো কুচকুচে তিলটির দিকে। দৃষ্টি নিবদ্ধ রেখে বিড়বিড় করলো, আর এই আস্ত জলহস্তি আপনার স্বামী। আলোর দৃষ্টি শীতল হয়। খেয়াল করলো তারা অজান্তে একে অপরের খুব কাছাকাছি চলে এসেছে। এতটা কাছাকাছি যে মানুষের গরম নিঃশ্বাস চার চেহারার উপর আশ্রে পড়ছে। মূর্তি আলো হাঁসফাঁস করে উঠল। তড়িঘড়ি করে শার্টের কলার ছেড়ে দিয়ে পিছনে পা রাখতেই চমকে উঠল। সে তো ভুলেই গেছে তারা এখন দাঁড়িয়ে আছে। ফলস্বরূপ সে নিজের বেলা ছাড়িয়ে চিত হয়ে পিছনে পড়তে যাবে। তার আগে আদার খপ করে মেয়েটার হাতের কবজি চেপে ধরলো। মেয়েটার অর্ধেক শরীর পিছনের দিকে হেলে আছে, বুকের ওঠানামা গতি অস্বাভাবিক। ভয়াক্ত চোখে তাকিয়ে থেকে বারবার শুকনো ঢোক গিলছে। এখান থেকে পড়লে নির্ঘাত হাসপাতালে পৌঁছে যাবে। যে স্যারের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলার চেষ্টা করলো, প্লিজ স্যার, হাত ছাড়বেন না, নয়তো হাসপাতালে পৌঁছে যাব। আদার ঠোঁট কামড়ে কিছুক্ষণ চুপ থেকে ধীর কণ্ঠে বলল, কারণে শার্টের বোতাম ছিঁড়ছ, এটার শাস্তিস্বরূপ হাতটা ছেড়ে দেই। না, এমনটা করবেন না। দরকার হলে আমার শাড়ি চুল যা ইচ্ছে হয় ছিঁড়ুন, তবুও হাত ছাড়বেন না। নয়তো নয়তো আমি পুলিশের কাছে গিয়ে বলবো আপনি ইচ্ছে করে ধাক্কা মেরেছেন আমায়। ঠিক আছে, আমিও দেখব তোমার কোন পুলিশ এসে আমাকে অ্যারেস্ট করে। কথা শুনে আলোর চোখ দুটো ছলছল করে উঠল। সামান্য কিছু কারণের জন্য এইভাবে তাকে ছেড়ে দেবে? একটু কি হাত কাঁপবে না লোকটার? এতটা নিষ্ঠুর হৃদয় কেন হতে পারে? পারে তো, এই যে প্রমাণ তার সামনেই দাঁড়িয়ে আছে। আলো অশ্রুসিত নয়নে তাকে তাচ্ছিল্যের সুরে বলল, আমাকে ফেলে দিয়ে যদি আপনার শান্তি লাগে তাহলে দিন, কোনো অভিযোগ করব না। আর বলতে দেরি হলো, হাত ধরে হেঁচকা টান মেরে নিজে উত্তপ্ত বুকের উপর ফেলতে একটু দেরি হলো না আধারের।
আলো ভয় পেয়ে দুহাটের শার্ট খামচে ধরে বুকের মাঝে নুয়ে পড়ল। সে তো এক মুহূর্তের জন্য ধরেই নিয়েছিল লোকটা তাকে ফেলে দিয়েছে, কিন্তু এখন তার সব ধারণা ভেঙে গেছে। একই সাথে শুনতে পেল, ছাড়তে যদি হতো তাহলে আপনাকে আঁকড়ে ধরতাম না মিস কালো। ভার্সিটি থেকে ফিরে নিজের রুমে প্রবেশ করতে আধার কপাল কুঁচকে যায়। নরম তুলতুলে বিছানার মাঝে বুকে নিচে বালিশ রেখে উবুর হয়ে তাতে ভর দিয়ে শুয়ে আছে, দুই পা নাড়াচ্ছে আর ফোনে হাসতে হাসতে কথা বলছে আলো। পেলাজুর স্বরে হাঁটুর কাছে নেমেছে। ফলস্বরূপ ফর্সা চিকন পা জোড়া উন্মুক্ত, পিঠের দিকেও জামা সরে গিয়ে পাতলা বাঁকানো কোমর দৃশ্যমান। মাঝখান থেকে একটা লালচে তিল উকিঝুঁকি দিচ্ছে। আদার কিছুক্ষণ তাকিয়ে থেকে নজর সরিয়ে নিল। এই অশুভ মেয়ের শোয়ার স্টাইল ভীষণ বাজে। ব্যাগ রেখে শরীর থেকে কোট খুলতে কিছু কথা তার কানে এলো, যেটা শুনে তড়া করে মেয়েটার দিকে তাকালো। হা হা হা, আর বলিস না বোন, বিশ্বাস কর এখন আমার পেট ফেটে হাসছে। শালু আর প্রপোজ করার মানুষ খুঁজে পেল না, ওই নিরামিষ খাট্টাস তেরা লোকটাই করতে হলো। আমি ওকে বারবার মানা করেছিলাম, ওই বাঁশঝাড়ের বাঁকা বাঁশের ওপর কেরাস খাস না, নয়তো কপালে দুঃখ আছে। কিন্তু কে শোনে কার কথা? ওই বদমাস লোকটার প্রেমে পড়তেই হলো, যে কিনা প্রেমের পও জানে না। ভাগ্যিস থাপ্পড় টাপ্পড় মারিনি, নয়তো কী যে হতো। আমি জীবনে এমন আনরোমান্টিক বেড়া আর দুটো দেখিনি। স্যার, আমার বুইড়া জামাইয়ের বয়স বেশি হইলে কি হইব? হেই বেড়া বহুত রোমান্টিক, ফোনের ওপাশ থেকে সারাক্ষণ চুম্মা দেয়। তাহলে ভাব কাছে থাকলে কি। ভাবছি মুইও টিকিট কেটে মোর পরাণের স্বামীর কাছে উড়াল দিমু। বিয়ের পরও কি এইভাবে সিঙ্গেল হয়ে থাকা যায়? কথা বলতে বলতে পিছনে ফিরতে আলোর চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। একই সাথে গলায় কথায় আটকে যায় কথা। কান থেকে ঠাস করে ফোনটা বিছানায় খসে পড়ল। আলো শুকনো ঢোক গিলে আস্তে আস্তে উঠে বসলো। এই লোকটা না আজ দেরিতে আসার কথা ছিল, তাহলে এখন কিভাবে এলো? নাকি সে জেগে জেগে স্বপ্ন দেখছে? ফোন থেকে ক্রমশই হ্যালো হ্যালো শব্দ ভেসে আসছে। আলো শুকনো ঢোক গিলে স্ক্রিনের দিকে তাকায়, হাতি নিতেই শুনতে পেল, সেমরি বাতারের দুঃখে কই হারালি নাকি এখনই উড়াল দিলি আদর নিতে? আলো খুক খুক করে কেশে উঠে তড়িঘড়ি করে লাইন কেটে দিল। সামনে তাকিয়ে খেয়াল করলো লোকটা শার্টের বোতাম খুলতে খুলতে তার দিকে এগিয়ে আসছে। এই দৃশ্যটা দেখে আলোর দমটা বন্ধ হয়ে এলো। ঝড়ের বেগে বিছানার আরও উপরে উঠতে গিয়ে ধরাম করে হেডবোর্ডে তার মাথাটা ঠকে গেল। মেয়েটা ব্যথায় চোখ মুখ উসকে মাথার পিছনের অংশে হাত বুলিয়ে স্যারের দিকে ভয়ক্ত চোখে তাকায়। বেয়াদব লোকটা উদম শরীরে তার কাছে চলে এসেছে। আলো চট করে হামাগুড়ি দিয়ে বিছানা থেকে পালিয়ে যেতে চাইল, কারণ এই লোকের মতিগতি তার সুবিধার লাগছে না। কিন্তু তাকে পালিয়ে যেতে না দিয়ে হঠাৎই এক পা চেপে ধরে হ্যাসকাটানের কাছে নিয়ে এলো আধার। আলো হতবম্বের মতো উবুর হয়ে পড়ে থেকে দু হাতে বিছানার চাদর খামচে ধরল। সে মনে মনে প্রতিজ্ঞাও করে নিল আর জীবনে বান্ধবীদের কাছে ছেড়ে ব্যাপারে কিছু বলবে না। আধার আলোকে সোজা করে পাশে দুহাত রেখে ভর দিয়ে মেয়েটার ওপর সামনে ঝুঁকে পড়ল। তারপর ধীরে কণ্ঠে আওড়ালো, বুইড়া। আলো চটপট দুদিকে মাথা নাড়িয়ে বলল, না না, আপনি বুইড়া না, আপনি তো কচি খোকা। এই কথাটা বলে আলো দাঁত দিয়ে জিহ্বা কাটলো। আধার আরেকটু ঝুঁকে থেমে থেমে বলল, আদর চাই আপনার, স্বামীর আদর চাই। তা সহ্য করতে পারবেন তো? ওনার পরাণের স্বামীর আদর, মিসেস খান, নাকি মাঝপথে পালিয়ে যাবেন? আলো কী বলবে ভাষা খুঁজে পেল না। সে তো মজা করে তখন বান্ধবীকে ওই কথাগুলো বলেছিল, কিন্তু এখন যে এইভাবে মজায় বাসে পরিণত হবে বুঝতে পারেনি। সে জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল, সরি স্যার, আর এমনটা করব না। চট করে এক হাত মেয়েটার দুগালে চেপে ধরে দাঁতের দাঁত পিষল। সব নষ্টের গোড়া তোমার ওই বেয়াদব মুখ। একটা কাজ করি, তোমার ঠোঁট দুটোই সেলাই করে দেই। বলেই আদায় সরে গিয়ে সুই সুতা খুঁজে বের করে আনলো। এদিকে আলো হতবাক হয়ে গেল। স্যারকে কাছে আসতে দেখে সে দুহাত নিজের মুখ চেপে ধরল। আদার টি শার্টের উপর সুই সুতা রেখে বিছানা থেকে শার্ট তুলে মেয়েটার মাথার উপর ছুঁড়ে মেরে গম্ভীর কণ্ঠে বলল, ভদ্রমেয়ের মতো শার্টের বোতাম করে দাও। এই কথা বলে আদার ওয়াশরুমে চলে গেল আর আলো হাঁপ ছেড়ে বাঁচল। উফ, আর একটুর জন্য তার প্রাণ পাখিটা উড়ে যায়নি। আদার একটু সময় নিয়ে গোসল করে বেরিয়ে এলো। রুমের কোথাও মেয়েটাকে দেখা গেল না। হঠাৎ তার ঠোঁটের কোণে একচিলতি হাসি উকি দিল। ওই সময়ে মেয়েদের ভয়াক্ত চেহারা দেখে তার খুব হাসি পেয়েছিল। আজকে অশুভ মেয়েটাকে একটু হলেও জব্দ করতে পেরে ভালোই লাগছে। আদার আনমনে এসব ভেবে মাথার চুলগুলো মুছতে মুছতে সোফার দিকে এগিয়ে যায়। কাঁধে তোয়ালে ঝুলিয়ে রেখে সাদা শার্টটা তুলে নিয়ে বোতাম চেক করতেই চোয়াল শক্ত হয়ে উঠল।
বেয়াদব মেয়েটা সেলাইয়ের জায়গায় সব বোতাম ছিঁড়ে রেখে দিয়েছে। আলো সন্ধ্যার দিকে রুমের ভেতরে কফি নিয়ে প্রবেশ করলো। এত সময় সে দাদাজানের রুমে ঘাপটি মেরে বসেছিল। স্যারকে শান্ত চেহারায় সোফায় বসে থেকে ল্যাপটপে কাজ করতে দেখে লম্বা শ্বাস ফেলে চুপচাপ এগিয়ে গিয়ে কাছের টি টেবিলের উপর কফির মগ রাখলো। তারপর আর বিছানায় গিয়ে বসতেই ফোনটা বেজে উঠলো। আলো উকি দিয়ে দেখে ফারাহ কল দিয়েছে। সে কপাল কুঁচকে কল রিসিভ করে ধীর কণ্ঠে বলল, ফারু বল। অপর প্রাণ থেকে কি বলা হলো বোঝা গেল না। তবে সবটা শুনে আলো অবাক কণ্ঠে বলো, কিন্তু আমি তো নাম দেইনি। তাহলে? ফারাহ আরও কিছু বলে কল কেটে দিল। আলো ফোন করে ধপ করে বিছানায় শুয়ে বিড়বিড় করলো, স্যার ভার্সিটিতে কি কোনো ভুটটুত আছে? আমার জানা মতে তুমি ছাড়া আর নেই। তর্কে গেল না, বরং উদাস কণ্ঠে বলো, আমার সাথে কেন এসব হচ্ছে বলুন তো? আদার চোখে রিডিং ক্লাস ঠিক করে জানতে চাইলো, কি হয়েছে? দেখুন না স্যার, আমি যেটা চাই সেটাই হচ্ছে না, কিন্তু আমি যেটা চাই না ঠিক ওটাই হচ্ছে। যা বলা সোজাসাপটা বলো। অনুষ্ঠানে নাচতে চেয়েছিলাম, কিন্তু আমার নামটা হাওয়াই হয়ে গেল। আর এখন শুনছি গ্রুপ ট্যুরে যাওয়ার লিস্টে আমার নামও আছে, অথচ আমি ওইসবের আশেপাশেও যাইনি। ট্যুরে যাবে না কেন, যেখানে তোমার বান্ধবীরাও যাচ্ছে? আরও দীর্ঘশ্বাস ছাড়ল। সে তো যেতে চায় সবার সাথে, কিন্তু তার বাজেটের সমস্যা। বিকাশে মাত্র 500 টাকা পড়ে আছে, আর ট্যুরে যেতে লাগবে 5,000-এর মতো। সে এখন এতগুলো টাকা কোথায় পাবে? বাবাকেও বলে দিতে পারবে না। সে যদি বিয়ের পরও বাপ চাচা ভাইয়ের কাছ থেকে টাকা চায়, তাহলে সেটা খুবই বাজে দেখাবে। তাই তো নিজের ইচ্ছেটাকে বিসর্জন দিয়ে চুপচাপ ছিল। কিন্তু এখন শুনছে তার নামও আছে। এই জন্যই ফারাহ কল দিয়েছিল, কারণ তার জানে সে যাবে না। শেষ মুহূর্তে এসে যে এমন চমক পাবে ভাবতেও পারেনি। আলো তপ্ত শ্বাস ফেলে ছাদের দিকে তাকিয়ে থেকে ধীর কণ্ঠে বলল, বেকার মানুষদের সব কিছুতে মানায় না। নিজ ইচ্ছাতে যদি বেকার থাকতে চাও তাহলে কিছু বলার নেই। আলো কিছু না বলে চুপ করে থাকলো। আদার উঠে এসে ড্রয়ার খুলে দুটো এটিএম কার্ড বের করে আলোর সামনে রেখে শান্ত গলায় বলল, এইগুলো দিয়ে যা ইচ্ছে তাই করতে পারো। আমি আপনার টাকা কেন নিব? স্বামীর টাকার ওপর স্ত্রীদের হক রয়েছে, কিন্তু আমি আপনার টাকা এমনি এমনি নেব না। এমনি এমনি নিতেও বলছি না, ধরো নাও, এটা তোমার বেতন। মানে কিসের বেতন? এই যে আমাদের জন্য এত কিছু করছো, 3 বেলা হাত পুড়িয়ে রান্না করছো, আমার সেবা করছো, রুম শেয়ার করছো, বেড শেয়ার করছো, ওয়াশরুম শেয়ার করছো, জামা কাপড় ধুয়ে দিচ্ছ, সবার খেয়াল রাখছো, এভরিথিং। তার জন্য তোমাকেও তো কিছু দিতে হয়। আমি যা কিছু করি সবটাই মন থেকে, এসব টাকার জন্য না। আমি জাস্ট উদাহরণ দিলাম। একটু থেমে পুনরায় বলো, আমার টাকা খরচ করতে তোমার এত সমস্যা কেন? জানি না। ঠিক আছে, এখন না হয় ধার হিসাবেই নাও। পড়াশোনার পর জব করে ফিরিয়ে দিও, তখন চাইলেও তুমি আমায় বসিয়ে রেখে খাওয়াতে পারো। আই ডোন্ট মাইন্ড। আলো মুহূর্তে হেসে উঠে বলল, আপনি বাচ্চা কাচ্চা পালবেন আর আমি বাইরে জব করবো, ব্যাপারটা সত্যিই দারুণ। আদার এক ভুরু উঁচিয়ে শুধালো, বাচ্চা কাচ্চা? কিছু ভুল বললাম নাকি? রেডি হয়ে নাও, বেরোবো আমরা। আলো শোয়া থেকে উঠে বসে জানতে চাইলো, কোথায় যাব? আমি যেখানে নিয়ে যাব সেখানে। আমার মতো ভোলাভালা মেয়েকে নিয়ে যদি বেঁচে দেন তখন? তুমি আর ভোলাভালা? সিরিয়াসলি মিস কালো, তোমাকে বিক্রি করতে গিয়ে দেখা যাবে উল্টো তুমি আমাকে বিক্রি করে দিয়ে বসে থেকে বাদাম খাচ্ছ। কালো মুখ ভেঙচি কেটে আলমারি খুলে একটা সুতির শাড়ি বের করতেই আদার গম্ভীর কণ্ঠে বলো, শাড়ি বাদে যা ইচ্ছে পরা হোক। শাড়ি বলে কি সমস্যা? অনেক সমস্যা। বলে আদার রুম থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দীর্ঘশ্বাস ছাড়লো। সে তো শাড়ি পরে মানুষটার সাথে ঘুরতে চেয়েছিল, কিন্তু এই বেটার এমন এমন তার শাড়ি পরা নিয়েও সমস্যা। আলো সুন্দর দেখে এক্সেট কারুকাজের সালোয়ার কামিজ বের করে নিল, তারপর তৈরি হতে শুরু করলো। আদর আলাকে শপিং মলে এসেছে। বিয়ের পর মেয়েটাকে কিছু দেওয়া হয়নি তাই আজ মেয়েটা যা যা প্রয়োজন সব কিছু নিয়ে দিতে এসেছে। তার মধ্যে কিছুদিনের জন্য তার ভার্সিটি থেকে গ্রুপ ট্যুরে যাবে। সব কিছু মিলে শপিং করাটা জরুরি হয়ে দাঁড়িয়েছে। এত এত মানুষের মধ্যে আলো বারবার পিছিয়ে যাচ্ছে, এতে বেশ বিরক্ত হয় আদার। সে পিছিয়ে গিয়ে আলতো হাতে মেয়েটার হাত চেপে ধরে ভেতরে নিয়ে গেল। তারপর যেটা যেটা পছন্দ হয় সেটা সেটা নিতে বলল। আলু সরু চোখে তাকিয়ে বিড়বিড় করলো, এখন যদি পুরো শপিং মল নিয়ে নিই তখন? নিজের জন্য ড্রেস দেখতে দেখতে ধীরে কণ্ঠে বলো, নিতে পারো, সমস্যা নেই। আলোর নজর একটা আকাশি রঙের শার্টের দিকে যায়। সে শার্টের দিকে ইশারা করে বলল,
ওই শার্টে আপনাকে সুন্দর লাগবে স্যার। আধার এক পলক তাকিয়ে বলল, আমি সাদা কালো ছাড়া পরি না। আলো চোখ মুখ কুঁচকে ওখান থেকে সরে যেতে যেতে বিড়বিড় করলো, রঙিন মানুষ। ড্রেস নেওয়া শেষে তারা একটা জুয়েলারি শপে প্রবেশ করলো। আলো আশেপাশে তাকাতে তাকাতে জিজ্ঞেস করলো, আমরা এখানে কেন এলাম স্যার? আধার মেয়েটাকে নিয়ে সামনে এগিয়ে যায়, তারপর সেলস গার্ডকে কিছু চুড়ির ডিজাইন দেখাতে বলে। সিম্পল ডিজাইনের খুব সুন্দর একজোড়া চুড়ি পছন্দ করে মেয়ে দু হাতে পরিয়ে দিতেই আলো হকচকিয়ে উঠে বলো, আমি এসব পরি না স্যার। দাদাজান বলেছে বাড়ির বউদের খালি হাতে মানায় না, এখন থেকে সবসময় এগুলো পরে থাকবা। নিজের হাতের দিকে তাকায়, মানুষটা পছন্দের তুলনা হয় না। আদার ছোট্ট একটা ডায়মন্ডের নোজপিন আলোর সামনে রেখে বলো, এটা পরা হোক। আলো কপাল কুঁচকে বলো, আপনি কি আমাকে ছিনতাইকারীর হাতে তুলে দিতে চান? এত দামি দামি জিনিস শরীরে থাকলে আমাকে দিনে দুপুরে তুলে নিয়ে যাবে রাস্তা থেকে। আমার মতো পাগলকে কেউই নিয়ে যাবে না। সো রিল্যাক্স। আলো কিছু বলতে যাবে তখনই ছেড়ে কঠিন নজর খেয়াল করে তারা বলার সাহস পেল না। চুপচাপ নাকে নোজপিনটা পরে নিল। আদার ঠোঁট কামড়ে দুটো নেকলেস সেটের দিকে তাকিয়ে আছে। ওই দিনের সব গহনা তাহমিনা খান নিজের কাছে রেখে দিয়েছে। এখানে আসার আগে সৌরভ খান বলে দিয়েছিল মেয়েটাকে কিছু গহনাগাটি নিয়ে দিতে। এটা যেন উনি নিজেই টাকা দিতে চেয়েছিলেন, কিন্তু আধার নেয়নি। মেয়েটাকে যা দেওয়ার সবটা নিজের টাকা দিয়েই দেবে। তিথির জন্য একটা ব্রেসলেট নিয়েছে। আপাতত সে কনফিউজড, এই দুটো নেকলেসের মধ্যে থেকে কোনটা পরে মেয়েটাকে মানাবে। আধার কল্পনা করার চেষ্টা করলো, শেষমেশ অধৈর্যের মতো দুইটার দিকেই নিল। তোমার নুপুর বেছে খেয়ে নিয়েছ? আধার কয়েক জোড়ার উপর নুপুর দেখতে দেখতে জিজ্ঞেস করলো। আলো জোরে শ্বাস নিয়ে বলল, একটা হারিয়ে গেছে তাই আর একটা খুলে রেখেছি। এটা আশা করা যায়। আমি নুপুর নেব না। নুপুর বলে আমি যেন তোমার অস্তিত্ব বুঝতে না পারি এবং এই সুযোগে হুটহাট ওয়াশরুমের ভেতরে যাবে, এটাই কি চাও? আধার মেয়েটার দিকে ঝুঁকে ফিসফিস করে বলে। আলোর দাঁতে দাঁত চেপে টুলের উপর বসে নিজের পা জোড়া এগিয়ে দিয়ে বলো, নিন পরিয়ে দিন। আলো ভেবেছিল মানুষটার কথা শুনবে না, কিন্তু তাকে অবাক করে দিয়ে আদার সকলের সামনে হাঁটু গেড়ে বসে মেয়েটার পায়ে নিজের পছন্দের নূপুর জোড়া পরিয়ে দিল। কিছুক্ষণ ঠোঁট কামড়ে সুন্দর পায়ের দিকে তাকিয়ে থেকে অস্পষ্ট স্বরে বিড়বিড় করলো, নূপুরের যেন পায়ের সৌন্দর্য বাড়লো, নাকি পা জোড়া যেন নূপুরের সৌন্দর্য বাড়লো। শপিং শেষ করতে করতে রাত হয়ে আসে। দুজন রেস্টুরেন্ট থেকে ডিনার করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। ড্রাইভিং সিটের পাশে বসে আলো সেই থেকে নিজেদের হাত পা দেখছে, তার মনে মনে হাঁটছে। এখন তাকে দেখে বিবাহিত বিবাহিত মনে হচ্ছে। মেন রোডে আসতে জ্যামে আটকে গেল। আদার বিরক্তিতে চোখ মুখ কুচকালো, তবে ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতেই চোখ জোড়া শীতল হয়ে এলো। সে নিজেও জানে না ঠিক কতক্ষণ একইভাবে তাকিয়ে থাকলো মেয়েটির দিকে। ভাইয়া ফুল নেবেন? একটি বাচ্চা মেয়ের কণ্ঠস্বর শুনে আদারের হুঁশ পেল। সে চট করে নজর সরিয়ে ডান পাশে তাকায়। বাচ্চা মেয়েটি দু হাতে একগুচ্ছ গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছে। আদার কিছুক্ষণ চুপ থেকে ধীর কণ্ঠে দাম জানতে চাইলো। এটি জানালো 30 টাকা করে, আর এখানে আছে 20টার মতো গোলাপ। আদার 1000 টাকার নোট বের করে দিয়ে সবগুলো ফুল নিয়ে নিল। মেয়েটা টাকার নোট হাতে নিয়ে বলো, ভাইয়া আমার কাছে খুচরো নেই। সমস্যা নেই, তুমি পুরোটাই রেখে দাও। হেসে একটি বেলি ফুলের মালা দিয়ে বলল, এটা ভাবিকে দিন। আদা চুপচাপ মালাটা নিল। মেয়েটা একগাল হেসে ছুটে চলে গেল। আলো ফুলের দিকে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল, গার্লফ্রেন্ডের জন্য বুঝি ফুল নেওয়া হলো? আদার ফুলগুলো মেয়েটার কোলের উপর ছুঁড়ে মেরে দাঁতের দাঁত চেপে বলল, হ্যাঁ। আলোর ঠোঁট কামড়ে হেসে ফুলগুলো গুছিয়ে নিয়ে ঘৃণা শুকতে শুকতে বলল, আমি আমার জিনিসের ভাগ কাউকে দেওয়া পছন্দ করি না। রাস্তা ফাঁকা হয়ে এসেছে। আদার গাড়ি স্টার্ট দিতে দিতে আনমনি বলল, আমিও। এটা একটা গলি দেখে আসতে আলো তড়িঘড়ি করে বলে উঠলো, স্যার স্যার, ফুচকা ভেলপুরি খাবো, গাড়ি থামান। আদার ব্রেক কষে বলল, মেয়েরা ভালো খাবার চোখে দেখো না, সবসময় এমন রাস্তার খাবার পছন্দ করো কেন? মজা লাগে তাই। আদার কিছু না বলে গাড়ি সাইড করে বেরিয়ে গেল। আলো সিট বেল্ট খুলতে খুলতে বলো, আরে আরে স্যার, আমিও যাব, দাঁড়ান। আদার হঠাৎই থেমে গেল। ফিরে এসে দাঁত কিরমির করে বলল, ওই দোকান দেখছো কত ভিড় আর ছেলে, তুমি এদের মধ্যে যেতে চাও সিরিয়াসলি? আলো ভরকে গেল। সে মাথা ঘুরিয়ে জানালা দিয়ে উকি দিল। ছেলে মেয়ে গিজগিজ করছে, ওটার মধ্যে যাওয়া মানে বাজে পরিস্থিতি পড়া একই ব্যাপার। ইয়ে না মানে স্যার, আমি আসলে খেয়াল করিনি। আলো আমতা আমতা করে বলো। আদার কিছু না বলে চলে গেল দোকানের দিকে। একদিকটায় ফুচকার দোকান, একটা হাওয়ার ভিড়টাই বেশি। আলো একা একা বসে থেকে বোর হচ্ছিল, তাই সে ডোর খুলে বেরিয়ে আসতে চাইলো, কিন্তু পারল না।
বদমাশ লোকটা বাইরে থেকে দরজা লক করে গেছে। সে কি পালিয়ে যাবে নাকি আশ্চর্য? বেশ কিছুক্ষণ পর আদার এক প্লেট ফুচকা আর এক প্লেট ভেলপুরি নিয়ে সে জানালা দিয়ে আলোকে দিল। আর সে জানালার পাশে পানির বোতলে হাত দিয়ে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকলো। আলো বাইরে মাথা বের করে ধীরে কণ্ঠে জিজ্ঞেস করলো, স্যার, পচা পানিযুক্ত ফুচকা তুমিই খাও।